অপর্ণা একটা লাল ব্লাউজ বেছে নিল। হেসে বলল, জয়িতাদি, দেখো তো মানাচ্ছে নাকি। আমি কাছে গিয়ে কাপড়টা ঠিক করে ধরিয়ে দিলাম। তখন খেয়াল করলাম বিক্রেতা অপর্ণার দিকেই তাকিয়ে আছে। আমি গলার স্বরে বললাম, এই যে কোথায় তাকাচ্ছেন? একবার জামাইবাবু আর একবার ওই লোকটা সেদিন যা করল তা কোনো দিন ভুলব না। আমি সুশান্ত। বর্তমানে আমায় ২৮ বছর বয়স। আমি কলিকাতায় একটা প্রাইভেট ফার্মে ভালো মাইনের চাকরি করি। ৩ বছর পূর্বে মৌমিতার সাথে আমার বিয়ে হয়েছিল। বর্তমানে মৌমিতার বয়স ২৪ বছর। সে গৃহবধূ। তার বাপের বাড়ি কৃষ্ণনগরে। মৌমিতারা ২ বোন। দিদি জয়িতা, ৩২ বছর বয়স। সে বর্ধমানের একটি স্কুলের শিক্ষিকা। সেখানেই একটা ফ্ল্যাটে থাকে এবং স্কুল ছুটির দিনগুলোয় বাড়ি আসে। বাবার মৃত্যুর পর জয়িতাদি মৌমিতাকে মানুষ করেছে এবং নিজে না বিয়ে করে ছোট বোনের দায়িত্ব নিয়ে আমার সাথে বিয়ে দিয়েছিল। মৌমিতা ও জয়িতাদি ২ বোনই খুব সুন্দরী। জয়িতাদিকে দেখে মনেই হয় না সে মৌমিতা এবং আমার চেয়ে বয়সে এত বড়। এখনও ২৫ বছরের মেয়ের মতো জয়িতাদি যৌবন ধরে রেখেছে। জয়িতাদি প্রচণ্ড মিশুক, সবসময় আসর জমিয়ে রাখে। বর্ধমানে জয়িতাদির ফ্ল্যাটে একলাই থাকে। একঘেয়েমি কাটানোর জন্য সে একটা কাজের বউ অপর্ণাকে রেখেছে, যে সব সময় তার বাড়িতে থাকে। ২৬ বছর বয়সী অপর্ণা বিবাহিতা হলেও স্বামী পরিত্যক্তা। তার কোনো সন্তানও হয়নি, তাই তার কোনো পিছুটানো নেই। কাজের মেয়ে হিসাবে অপর্ণা যথেষ্টই আকর্ষণীয়। কর্মসূত্রে আমায় মাঝে মাঝেই বর্ধমান যেতে হয় এবং সেখানে ২-১টা রাতও কাটাতে হয়। যেহেতু আমার ছেলে খুবই ছোট, তাই আমার সাথে মৌমিতার বর্ধমান যাওয়া সম্ভব হয় না। বর্ধমানে থাকলে আমি হোটেলে থাকি জানতে পেরে জয়িতাদি একদিন প্রচণ্ড রাগারাগি করল এবং বলল, সুশান্ত, দিদির বাড়ি থাকতে কেন তুমি হোটেলে থাকছ? এরপর থেকে তুমি আমার বাড়িতে থাকবে এবং আমি আর যেন না শুনি তুমি হোটেলে থেকেছ। আমি আমতা আমতা পড়ে বললাম, দিদি, আমাকে তো প্রায়ই বর্ধমান যেতে হয়। এতবার থাকলে তোমার অসুবিধা হবে, তাই আমি হোটেলে। জয়িতাদি বলল, ভাই কাছে থাকলে দিদির কি অসুবিধা হতে পারে? তুমি একদম বাজে কথা বলবে না। পরের বার থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আমার আপ্যায়নে কোনো ত্রুচি রাখল না। ডিনারের পর অপর্ণা কফি তৈরি করল এবং আমরা ৩ জনেই কফি খেলাম। সারা দিনের খাটাখাটুনির পর আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, তাই আমি ঘুমাতে চলে গেলাম। জয়িতাদি এবং অপর্ণা যে ঘরে থাকত তার পাশের ঘরেই আমার শোবার ব্যবস্থা হয়েছিল। খুব শীঘ্রই আমি গভীর ঘুমে চলে গেলাম। আমি রাত্রে লুঙ্গি পরে শুয়েছিলাম। আমি এত গাঢ় ঘুমিয়েছিলাম যে আমার হুঁশই নেই ঘুমের ঘোরে কখন আমার লুঙ্গি অগোছালো হয়েছিল, আর ওভাবেই সারা রাত ঘুমিয়েছি। ইস, জয়িতাদি বা অপর্ণা যদি সকালে আমার ঘরে ঢুকে থাকে, ছি ছি, ওরা কি ভাববে। ঘরের ছিটকিনিটা খারাপ থাকার জন্য সেটাও দিতেও পারিনি। ঘরে বোধহয় কোনো বেড়াল ঢুকেছিল। আমার জামা কাপড়গুলো কেমন যেন উল্টো পাল্টা হয়ে আছে। বেড়ালটাকে তাড়ানোর জন্যই জয়িতাদি বা অপর্ণা সকালে আমার ঘরে ঢুকে থাকলে নিশ্চয়ই আমাকে ওভাবে দেখছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। জয়িতাদি বা অপর্ণার ব্যবহারে কোনো পরিবর্তন দেখলাম না। আমি তৈরি হয়ে নাস্তা সেরে কাজে বেরিয়ে গেলাম। কাজের জন্য সেদিন রাতেও আমায় জয়িতাদির বাড়িতেই থাকতে হলো এবং ডিনারের পর অপর্ণার হাতের সেই গরমা গরম কফি, আহ কি স্বাদ! পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আগের রাতের মতোই অগোছালো হয়ে ঘুমিয়েছি। মনে কেমন যেন একটা খটকা লাগল। আমি ওদের কিছুই বললাম না। পরের দিন রাতে আমি জয়িতাদি ও অপর্ণার দৃষ্টি বাঁচিয়ে কফিটা খেলাম না এবং পাশে রাখা ডেকচিতে ফেলে দিলাম। আমি একটু ঘুমাচ্ছন্ন হয়েছিলাম। মনে হয় তখন প্রায় রাত ১টা। আর তখনই আমার ঘরের দরজা খুলে জয়িতাদি এবং অপর্ণা আমার ঘরে ঢুকল। আমি চোখ বুঝে গভীর ঘুমের ভান করে পড়ে রইলাম। নাইট ল্যাম্পের আলোয় চোখ মিটমিট করে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। জয়িতাদি ও অপর্ণা আমার খুব কাছাকাছি চলে এসেছে। অপর্ণা ফিসফিস করে বলল, দিদি, আমরা যে এসব করছি তাতে সুশান্তদার ঘুম ভেঙে যাবে না তো? জয়িতাদি বলল, আরে না না, কোনো চিন্তা করিস না। কফির সাথে যা ঘুমের ঔষধ দিয়েছি, বাবু সকালের আগে ঘুম থেকে উঠতেই পারবে না। আমি বিয়ে করিনি এবং তোর বর তোকে ছেড়ে দিয়েছে। আমাদেরও তো আকাঙ্ক্ষা আছে, তাই চুপচাপ চালিয়ে যা। আমি লক্ষ্য করলাম জয়িতাদি একটা নাইটি পরে আছে, বেশ পাতলা ধরনের, আর অপর্ণা শুধু লাল রঙের ব্লাউজ আর একটা পেটিকোট পরে আছে। ব্লাউজ খানিকটা পুরনো, কিছু বোতাম ভাঙা।
বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। ঘুমের মধ্যে ওরা অনেক কিছু করে, আমার ঘর থেকে বেরিয়ে গেল। জয়িতাদির এই কাণ্ডকর্ম দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। বুঝতে পারলাম গতরাতে আমার ঘরে কারা ঢুকেছিল, আর ওরা আমার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিত যাতে আমি কিছু বুঝতে না পারি। আমি ভাবলাম জয়িতাদি আমার শালিকা এবং অপর্ণা কাজের বউ, অর্থাৎ কেউই আমার আত্মীয় নয়। এরা যখন নিজেরাই ইচ্ছুক তখন সুযোগের সদ্ব্যবহার করা যেতেই পারে। এরা নিজেরা কোনোদিনই মৌমিতাকে জানাতে চাইবে না, কাজেই এখানে থাকলে এই দুজনের সাথে ভালো সময় কাটাতে পারবো, ওদের কাছ থেকে জাম্বুরা খেতে পারবো। পরের দিন ওদের মতোই আমিও স্বাভাবিক ব্যবহার করলাম। সারাদিনের কাজকর্ম শেষে রাত্রে আবার কোনোভাবে কফিটা ফেলে দিলাম। আগের মতোই মাঝরাতে ওরা আমার ঘরে ঢুকলো। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। ভাবলাম এভাবে পড়ে থাকলে ভালোভাবে কিছুই করতে পারবো না। জয়িতাদি যখন খাচ্ছিল তখন আমি বললাম, তোমাদের ভালো লাগছে তো? জয়িতাদি ঠিক যেন 440 ভোল্টের কারেন্ট খেলো এবং প্রচণ্ড ভয়ে আমার দিকে তাকাল। অপর্ণাও তখন ভয়ে চমকে উঠেছে। কেউই কোনো কথা বলতে পারছে না, তড়িঘড়ি করে নিজেদের গুছিয়ে নিচ্ছে। নাইটির ফিতা বেঁধে জয়িতাদি একবার মিনমিন করে বলল, সুশান্ত, আমাদের চুল হয়ে গেছে, প্লিজ তুমি যেন মৌমিতাকে কিছু জানিও না, তাহলে আমি লজ্জায় মরে যাব। হেসে বললাম, জয়িতাদি, আমার কাছে তোমার এবং অপর্ণার লজ্জার কিছুই নেই গো। তুমি 32 বছর বয়সে অবিবাহিত, এই বয়সে সবারই কিছু ফ্যান্টাসি থাকে। তুমি আমার চেয়ে বয়সে বড় হলেও সম্পর্কে শালিকা হও, তাই টেনশনের কিছুই নেই। অপর্ণা বিয়ে করেও স্বামীর সাথে থাকতে পারে না, ওরও কিছু আকাঙ্ক্ষা আছে। তোমরা দুজনে তো আমায় বলতে পারতে, তাহলে আমি প্রথমেই রাজি হতাম। এভাবে চুপি চুপি আসা তো মানায় না। এরপর আমি ওদের সাথে গল্প করতে শুরু করলাম। আমার জাদুর লাঠি এখন আর চুপি চুপি নিতে হবে না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওদের চুল অনেক ঘন, শেভ করে না অনেক দিন হয়েছে, বিশেষ করে অপর্ণার। আসলে কাজের বউদের এরকমই হয়। আমি বললাম, কাল স্নানের সময় তোমরা চুল কেটে রাখবে, তাহলে আমার সুবিধা হবে। ঘণ্টাখানেক গল্প করার পর যে যার রুমে চলে গেল। পরের দিন সকালটা যেন কত ফাঁকা লাগছিল। জয়িতাদি বলল, আজ কি তুমি আবার কলকাতায় ফিরে যাবে? আমি বললাম, হ্যাঁ, তবে আবার কাজ থাকলে আবার আসল, তখন তোমাদের সাথে অনেকক্ষণ সময় কাটাবো। আমি কলকাতার ট্রেন ধরে চলে গেলাম। এই বাড়িটা হঠাৎ কেমন শুনশান হয়ে গেছে। আমি আর অপর্ণা দুজনেই অদ্ভুত এক একাকিত্বে ভুগছিলাম। বারবার মনে হচ্ছিল পুরুষ মানুষ না থাকলে সংসারটা কত নির্জীব হয়ে যায়। আমি তো কথায় কথায় অপর্ণাকে বলেই ফেললাম, বাড়ি আজ যেন শুকনো শুকনো লাগছে গো। অপর্ণা হেসে উত্তর দিল, তা ঠিকই বলছো জয়িতাদি, সংসারে মশলা না থাকলে খাবারের মতো মলিন লাগে। দুপুরবেলা হালকা গরমে স্বস্তি লাগছিল, ঘর একেবারে চুপচাপ। আমি আর অপর্ণা বারান্দায় বসে আড্ডা মারছি। হঠাৎই গলায় ভেসে এলো, ব্লাউজ নেবেন, নতুন ডিজাইন আছে, পেটিকোটও আছে। চমকে উঠে তাকালাম, দেখি মাঝারি বয়সী এক লোক দাঁড়িয়ে আছে, হাতে ঝোলা ভর্তি নানা রঙের কাপড়। লোকটার চোখে মুখে এক ধরনের নির্লজ্জ আত্মবিশ্বাস, অথচ তা বিরক্তির বদলে অদ্ভুত এক কৌতূহল জাগালো।